আমাদের আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি সিএসএস এর জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি টপিক এবং সেটি হচ্ছে সিএসএস ডিসপ্লে। সিএসএসে অনেক ধরনের ডিসপ্লে থাকে। আমাদের বিভিন্ন ধরনের লেআউট বা বিভিন্ন ধরনের অপারেশন অনুযায়ী আমরা সেই ডিসপ্লে প্রপার্টিগুলো ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে ডিসপ্লে, ভিজিবিলিটি, ওভারফ্লো এবং পজিশন। পজিশনটি একটি টেকনিক্যাল ম্যাটার। পজিশন নিয়ে আমরা সবার শেষে কথা বলবো। এর আগে আমরা আসলে ডিসপ্লে কীভাবে কাজ করে এটা নিয়ে কথা বলি। তো ডিসপ্লে হচ্ছে যে এমন একটি বিষয় যে আপনি একটি এলিমেন্টকে কীভাবে আপনার ওয়েব পেজে দেখাতে চান। যেমন আমি অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে যখন কাজ করেছি, ওই অ্যাঙ্কর লিঙ্কের ব্যাপারে নিয়ে কথা বলে আসছি। সেটি হচ্ছে যে আমাদের অ্যাঙ্কর লিঙ্ক ছোটো ক্লাসে আমি কথা বলছি। সেটি হচ্ছে যে কীভাবে করে একটি ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লক লেভেল এলিমেন্টে রূপান্তর করতে পারি, কীভাবে আমরা একটি ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন ব্লকে করতে পারি, এই বিষয়গুলো আসলে ডিসপ্লের কাজ। তো আমরা একটি অ্যাঙ্কর লিঙ্ক এখানে ওপেন করি। এই অ্যাঙ্কর লিঙ্কটি আমরা মনে করেন আমরা এখানে লিখতে পারি যে ক্লিক মি। সো এটি যখন আমি লিখবো তখন ডেফিনেটলি আমার এখানে ব্রাউজারে রান করলে ক্লিক মি কথাটি চলে আসবে। তো ক্লিক মি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আমার এটি আমি চাই যে এইভাবে করে অনেকগুলো আসবে। তো এবার যদি আমি এটিকে রিফ্রেশ করি, দেখুন এটি কিন্তু একটির পাশাপাশি আসছে। তো বাই ডিফল্ট অ্যাঙ্কর লিঙ্ক কিন্তু ইনলাইন এলিমেন্ট। সো আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্টে যাই এবং ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে আমরা যদি এখানে দেখি যে এখানে কোনো ইফেক্ট আছে কি না, ইউজার এজেন্টে এখানে কিছুই বলছে না। ইউজার এজেন্ট এখানে তেমন কিছুই বলেনি। তো ইউজার এজেন্ট যেহেতু কিছু বলেনি, আমরা এখান থেকে তেমন কোনো আউটপুট মেবি এখান থেকে আমরা পাবো না। সো আমরা এখানে আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে, বা আমরা ডাব্লিউসি স্কুলস যদি ব্রাউজ করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে বাই ডিফল্ট অ্যাঙ্কর লিঙ্ক হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট, মানে লাইন বাই লাইন আপনি যতগুলোই অ্যাঙ্কর লিঙ্ক লিখেন না কেন সবগুলো লাইন বাই লাইন দেখাতেই থাকবে। কিন্তু আমরা যদি একে বলি যে আমাদের যে এর স্টাইলটি ডিফল্ট স্টাইলটি চেঞ্জ করতে হবে, তাহলে আমরা চাই যে একটির পাশাপাশি আরেকটিকে লিখতে হবে। তাহলে ডেফিনেটলি মাথায় রাখতে হবে শুধু অ্যাঙ্কর লিঙ্ক না, আমরা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই আমরা এই কাজটি করতে পারবো। তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই স্টাইলে যেতে হবে এবং আমাদের স্টাইলে গিয়ে আমাদেরকে এ লিখতে হবে। এবং এখন আমরা এই যে এখানে আসি, আমরা এখন রিফ্রেশ দিই এবং আমরা যে কোনো একটু এর ইনস্পেক্ট এলিমেন্টে যাই এবং আমরা এখান থেকে লিখি যে ডিসপ্লে। তো ডিসপ্লে লিখলে আমরা প্রথমত পাচ্ছি যে ইনলাইন, তাই না? এটা হচ্ছে ইনলাইন, বাই ডিফল্ট ইনলাইন থাকে। এবার হচ্ছে কি ইনলাইন ব্লক থাকার অর্থ হচ্ছে কি যে আমরা এই অ্যাঙ্কর লিঙ্ককে স্টাইল করতে পারবো, প্যাডিং দিতে পারবো, মার্জিন দিতে পারবো, টেক্সট অ্যালাইন করতে পারবো, এই জন্য ইনলাইন ব্লক। আর আরেকটি আছে যে ব্লক টোটালি, সেটি হচ্ছে ব্লক। দেখুন আমরা যখন ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করছি তখন কিন্তু টোটালি ও একটির নিচে চলে আসছে। তার মানে কি ভার্টিক্যালি অর্ডার হচ্ছে এটি। সো এই জিনিসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডিসপ্লে কীভাবে কাজ করে সিএসএস এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা শুধুমাত্র যে অ্যাঙ্কর লিঙ্কের ক্ষেত্রে হবে এমনটা না, এটি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই হতে পারে। তবে বাই ডিফল্ট যেগুলো HTML এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট, সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটি অন্যরকম। বাট যেগুলো ইনলাইন এলিমেন্ট সেগুলোর ক্ষেত্রে টোটালি এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং ডিসপ্লে ব্লক এবং আমার আরেকটি ডিসপ্লে সিস্টেম আছে, ডিসপ্লে ভ্যালু আছে, সেটি হচ্ছে ডিসপ্লে নান। তো আমি যদি নান করে দিই, আমার যদি কখনো প্রয়োজন হয় যে আমার এই এলিমেন্টটি আমি পেজের মধ্যে আপাতত দেখাতে চাচ্ছি না, তাহলে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমি ডিসপ্লে করে দিলাম নান। তো এই বিষয়টি আসলে খুবই ইম্পর্ট্যান্ট যে সিএসএস ডিসপ্লেতে এই চারটি প্রপার্টি, যেমন নান, ইনলাইন ব্লক এই চারটি প্রপার্টি কীভাবে কাজ করে এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। সো যদি আপনারা মনে করেন যে কনফিউজিং এখনও আছে, তো আপনারা ডাব্লিউসি স্কুলস ব্রাউজ করে জাস্ট ডিটেলস যে ওদের সিকোয়েন্সটি আছে যে কীভাবে এই চারটি ভ্যালু কাজ করে সেই ভ্যালুগুলো সম্পর্কে আপনারা আরও ভালো করে আইডিয়া নিয়ে আসেন। আচ্ছা, এবারে আমরা যে ডিসপ্লে দেখলাম সেই ডিসপ্লে আমরা এখান থেকে ডিসপ্লে বলি যে ডিসপ্লে ব্লক, এটি আমরা লিখে রাখলাম। এরপর সেটি হচ্ছে যে আমরা যাচ্ছি যে আমাদের এই যে এখানে যে ডিসপ্লে ব্লক, এই ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে আমাদের এটা দেখাচ্ছে। তো আমাদের আরেকটি ডিসপ্লে টাইপ প্রপার্টি আছে, সেটি হচ্ছে আমাদের ভিজিবিলিটি। আমরা ভিজিবিলিটি কীভাবে নিতে পারি? তো ভিজিবিলিটি আমরা যখনই ব্রাউজারে লিখবো আমাদের ইনস্পেক্ট এলিমেন্টে, তখনই কিন্তু তার ভ্যালুগুলো
বাই ডিফল্ট দিয়ে দিবে। ভিজিবিলিটি যদি আমরা কলাপস ইউজ করি তাহলে ওই একই ডিসপ্লে নানের মতো সেটি চলে যাবে। তবে ভিজিবিলিটি কলাপস এটি মূলত আমরা যখন টেবিল নিয়ে কাজ করি টেবিলের কন্টেন্টের সঙ্গে এটি অ্যাডজাস্টমেন্ট হয়। সো ভিজিবিলিটি কলাপস এটি আমরা টেবিলকে যদি আমরা হাইড করতে চাই, টেবিলের কন্টেন্টকে যদি আমরা হাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ভিজিবিলিটি কলাপস ইউজ করব। আর একই সঙ্গে আমাদের যে ইনহেরিট তো অলওয়েজ ভিজিবল থাকে, ইনহেরিট মানেই হচ্ছে ভিজিবল, ঠিক আছে। আর আমরা এখান থেকে হিডেন যেটি পাই, এই যেমন এখানে আছে কলাপস, হিডেন, এই দুটির কাজ কিন্তু সেম টু সেম। সো সেম টু সেম করে, কিন্তু কলাপসের কাজ হচ্ছে আমরা যখন কোনো টেবিল নিয়ে কাজ করবো সেই টেবিলের প্রপার্টিগুলোকে সে টেবিলের এলিমেন্টগুলোকে সে হিডেন করে দিবে। এছাড়াও এখানে আমাদের আরও ব্যাপার আছে, আমরা সেটা নিয়ে এখন কথা বলছি। সেটি হচ্ছে আমরা এখানে ভিজিবিলিটি হিডেন রেখে আর ডিসপ্লে ব্লক রেখে এখানে আপাতত আমরা এই দুটির কাজ এখানে ক্লোজ করি এবং আমরা নেক্সট যে স্টেপ আছে সেটিতে আমরা চলে যাই। আচ্ছা, তো এখানে ধরুন যে আমরা যে বক্স মডেল নিয়ে কাজ করে আসছি। সো আমরা মানে বক্স মডেলের যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটি আমরা এখান থেকে একটু ওপেন করি। বক্স মডেল, আমরা জাস্ট এই বক্সটিকে এখান থেকে কপি করব এবং আমরা এই বক্সটিকে এখানে জাস্ট পেস্ট করে দেব। তো এখন কথা হচ্ছে যে আমার এই বক্সে যতটুকু কন্টেন্ট দরকার আমার ততটুকু কন্টেন্ট কিন্তু এখানে সেট দিই। আমার যতটুকু কন্টেন্ট দরকার ততটুকু, দেখুন এখানে কিন্তু যদিও আমাদের এখানে ডিসপ্লে আমাদের ভিজিবিলিটি হিডেন, যদিও হিডেন বা তারপরেও কিন্তু সেই কন্টেন্টগুলো এখানে ধরেই রাখছে। সো এটা মাথায় রাখতে হবে যে আমাদের যদিও ভিজিবিলিটি হিডেন বা এখানে দেখা যাচ্ছে ভিজিবল না, বাট কন্টেন্ট কিন্তু ঠিকই কিন্তু এখানে শো করছে, মানে তার স্থান দখল করে আছে। সো এই জিনিসটি কিন্তু মাথায় এখানে রাখতে হবে। বাট আমরা যদি ডিসপ্লে নান করলে কিন্তু দেখুন আমাদের অনেক অংশে আমাদের কন্টেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে। ডিসপ্লে না, দেখুন কন্টেন্ট নেই। তো ভিজিবিলিটি আর ডিসপ্লে ব্যাপারটি আপনাদেরকে এখান থেকে অবশ্যই ভালোভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে। আচ্ছা, যেটি কথা বলছিলাম যে আমাদের এবার যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ওভারফ্লো। তো ওভারফ্লো কীভাবে কাজ করে, তো আমরা যদি এখানে ওয়াইড নির্ধারণ করি যে 300 পিক্সেল, সরি এখানে না, আমাদের অবশ্যই বক্সের মধ্যে করতে হবে এটি। আমরা বক্সটি আমাদের সিসিসি নিয়ে আসি, বক্স। সো ডেফিনেটলি আমাদের এখানে বলতে হবে ওয়াইড হচ্ছে 300 পিক্সেল, বর্ডার হচ্ছে 2 পিক্সেল, সলিড, আমরা এখানে আর কোনো মেজারমেন্ট করছি না, আমরা জাস্ট লিখছি সলিড রেড। আর মার্জিন হচ্ছে অটো। তো এখন কথা হচ্ছে যে আমাদের বক্সের ওয়াই হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 300 পিক্সেল, তাই না? তো আমরা যদি 300 পিক্সেল না, আমরা এখানে 200 পিক্সেল। তো আমার যদি এমনটি হয় যে আমার বক্সের হাইট আমার 300 পিক্সেল, ওয়াইড হচ্ছে বক্সের হাইট হচ্ছে 200 পিক্সেল আর ওয়াইড হচ্ছে 300 পিক্সেল, কিন্তু আমার কন্টেন্ট অনেক বেশি হওয়ার কারণে আমার হাইটের বাইরেই আমার কন্টেন্টগুলো চলে গেছে। তো আমি এটিকে জাস্ট এখানে রেখে আমার এই কন্টেন্ট যেটি আছে সেটিকে আমি যেখান থেকে ডুপ্লিকেট করি, দেখুন ডুপ্লিকেট করার কারণে কিন্তু এই কন্টেন্টগুলো আমার এখানে বেড়ে গেছে, তাই না? তো বেড়ে যাওয়ার কারণে কী হলো যে আমার কন্টেন্টটি কিন্তু অটোমেটিক্যালি আমার মেইন যে 200 পিক্সেল হাইট, সেই 200 পিক্সেল হাইটে কিন্তু বাইরে চলে গেছে। এটিকে আমি দুইভাবে কন্ট্রোল করতে পারি বা কয়েকভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমার ওভারফ্লো, অবশ্যই এটি একটি ওভারফ্লো ম্যাটার, যে আমাদের ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো আমরা যদি এখানে বলি যে হিডেন, তো হিডেন যদি বলি তাহলে কিন্তু আমাদের যতটুকু কন্টেন্ট এই 200 পিক্সেল হাইটের মধ্যে দরকার ছিল ততটুকুই ধরছে, কিন্তু পরবর্তীগুলো কিন্তু আমাদের এখান থেকে মুছে দিছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এখানে মুছে দিলে চলবে না, আমার এখানে অবশ্যই ভিজিবল থাকতে হবে বা আমার এই কন্টেন্টের ভেতরেই থাকতে হবে, কিন্তু এর বাইরে বের হওয়া যাবে না। সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা? সেই ক্ষেত্রে করতে পারি হচ্ছে স্ক্রল বার আনিয়ে দিলাম আমি এখানে। তো দেখুন এখন কিন্তু আমার 200 পিক্সেলের মধ্যেই আছে, বাট একটি সুন্দর স্ক্রল বার চলে আসছে। সো এই যে এখানকার যে স্ক্রল বারটা, এই স্ক্রল বারটা যদি নিয়ে আসতে চান, শুধুমাত্র যদি ভার্টিক্যালি স্ক্রল বাড়তে চান তাহলে আপনাকে এখানে বলতে হবে অটো। এখানে বলতে হবে আপনাকে অবশ্যই
অটো অটো বললে কী হবে যে এখানে নিচে যে ভার্টিক্যাল বারটা ছিল, হরিজন্টাল বারটি ছিল, সেই বারটি কিন্তু থাকবে না। সো এখানে ওভারফ্লো ম্যাটারটি কী, এখানে আমাদের অবশ্যই ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো অটো, ইনহেরিট, এই বিষয়গুলো অবশ্যই মানুষকে মাথায় রাখতে হবে। তবে ওভারফ্লো আরেকটি ম্যাটার হচ্ছে যে ফ্লোটলি আমাদের যখন আমরা কোনো ডিভিশনকে ফ্লোট করি, বা মনে করুন আমাদের বক্স মডেল যখন আমরা দেখে আসছি সে সময় আমরা সব এলিমেন্টগুলোকে কী করছি, ফ্লোট করছি। তো যদি ব্যাপারটা এমন হতো যে ওই বক্সগুলোর প্যারেন্ট যে একটি বক্স আছে এবং সেই বক্সটি আমরা সেই প্যারেন্ট বক্সের ভিতরে এলিমেন্টগুলোকে আমরা ফ্লোট করছি, তো ফ্লোট করলে কী হবে, মূল যে বা প্যারেন্ট যে তার স্টাইলটি কিন্তু ভেঙে যাবে। তো তার স্টাইলটি যদি আমরা মানে বজায় রাখতে চাই তাহলে অবশ্যই যে চাইল্ডগুলোকে বা যে প্যারেন্টের ভিতরের এলিমেন্টগুলোকে আমরা ফ্লোট করছি তার প্যারেন্টকে আমাদের ওভারফ্লো হিডেন বলে আসতে হবে, মানে ওভারফ্লোটা ক্লিয়ার করে দিয়ে আসতে হবে। আমি আবারও সহজ করে বলি, আমরা যে ডিভের চাইল্ড এলিমেন্টগুলোকে ফ্লোট করতে চাই সেই ডিভটাকে আমাদেরকে ওভারফ্লো হিডেন করে দিতে হবে, তাহলে সেই ডিভের হাইট, ওয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার বা যে কোনো স্টাইল বা বর্ডার সবগুলো স্টাইল আমাদের অক্ষত থাকবে। তো এই বিষয়টি এখান থেকে মাথায় রাখতে হবে। তো সিএসএসের আমাদের কয়েকটা ভিজিবিলিটি ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে আমরা ফ্লোট এর আগে দেখে এসেছি, ওটাও একটি ডিসপ্লে প্রপার্টি। ফ্লোট, তারপরে আমাদের ডিসপ্লে, ভিজিবিলিটি, ওভারফ্লো। এরপর আরেকটি ডিসপ্লে প্রপার্টি আছে খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে পজিশনিং। তো পজিশনিং ব্যাপারটি কি আমরা দেখব, সেটি দেখার জন্য আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। সেটি হচ্ছে আমরা এখান থেকে এই বিষয়গুলোকে ক্লিয়ার করি। যেমন ভিজিবিলিটি, এটাকে আমরা একটু ডিসেবল করে রাখি কারণ আমাদের কন্টেন্টগুলো দেখানো দরকার। আমরা কন্টেন্টগুলো এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা পজিশনিং নিয়ে কাজ করব। তো পজিশনিংটি নিয়ে কাজ করার জন্য আমরা টোটাল একটা আলাদা পেজ ওপেন করব। সো সেই পেজটিতে আমরা যাই, এইটিকে কপি করলাম, নিউ নিলাম। আমাদের এখানে পজিশন ডট এইচটিএমএল লিখতে, সিএসএস পজিশন। পজিশন অনেক ধরনের পজিশন আছে। সব পজিশনগুলো আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু থিওরিটিক্যাল ব্যাপার চর্চা করতে হবে। তো চলুন আমরা একটি স্লাইড দেখে আসি সিএসএস পজিশনিং নিয়ে। তো সিএসএস পজিশনিং খুবই ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমরা যখন সিএসএস পজিশনিং নিয়ে কাজ করব এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আসলে পজিশনিং কী বা কেন করা হয়? পজিশনিং বলতে আমরা নর্মালি যেটি বুঝি যে কোনো অবস্থান, এটি। তো পাশাপাশি একাধিক HTML এলিমেন্টকে, সেটা টেক্সট হতে পারে বা ইমেজ হতে পারে, একটিকে অন্যটির উপরে কিংবা এর যে কোনো পাশে, মানে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই পজিশনিং প্রপার্টিটি ইউজ করতে হয়। পজিশনিং প্রপার্টি ইউজ করার সময় আমাদেরকে আরও কিছু বিষয়, ম্যান্ডেটরি বিষয় মাথায় রাখতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখব। এলিমেন্টের দৃশ্যমানতার প্রয়োজন অনুযায়ী আমাদের পজিশনিং করতে হয়, যেটি আমি সংক্ষেপে আগেই বলে ফেলছি। এবং পজিশনিং স্বাভাবিকভাবেই টেক্সটকে ইমেজের উপরে বা ইমেজকে টেক্সটের উপরে সেট করতে ডিক্লেয়ার করা হয়। আসলে এটি ডিপেন্ড করে যে আপনার চাহিদার উপর, আপনি কী করতে চাচ্ছেন, আপনি কোন সেকশনের জন্য পজিশনিং করতে চাচ্ছেন, এই বিষয়টির উপরেই ডিপেন্ড করছে যে আসলে আমার পজিশনিংটি কেন করতে হবে। তো পজিশনিং কয়েক ধরনের আছে, যেমন আমাদের স্ট্যাটিক পজিশন, তারপর হচ্ছে ফিক্সড পজিশন, তারপর হচ্ছে রিলেটিভ পজিশন, তারপর হচ্ছে কি অ্যাবসোলুট পজিশন। তো আমাদের পজিশনিং ডিক্লেয়ার কীভাবে করতে হয় আমরা দেখি যে স্ট্যাটিক পজিশন। তো স্ট্যাটিক পজিশন হচ্ছে যে ওয়েবসাইটের কন্টেন্টের নর্মাল পজিশন, বা নর্মালি আমরা যেমন করে আমরা বিভিন্ন কন্টেন্টগুলো লিখছি, এটি মূলত হচ্ছে স্ট্যাটিক পজিশন। বাই ডিফল্ট এর কোনো পজিশনিং সিস্টেম বা কোনো ধরনের আলাদা কোনো স্টাইলিং নেই। তো আপনারা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন বা আরও অ্যাডভান্স হবেন তখন দেখবেন যে স্ট্যাটিক পজিশন বলতে আমরা তেমন কোনো কিছুই লিখি না, কারণ স্ট্যাটিক পজিশনটাই হচ্ছে কি যে এটা স্থির, স্ট্যাটিক থাকবে, তো এটার কোনো চলমানতা নেই। সো আমরা যেভাবে কন্টেন্টকে রাখি এটাই হচ্ছে স্ট্যাটিক পজিশন। এরপর আজকে ফিক্সড পজিশন। তো কোনো HTML এলিমেন্টকে পেজের একটি নির্দিষ্ট জায়গায় আমরা দেখাতে চাই এবং পেজটি যদি স্ক্রল করাও হয় তারপরেও কিন্তু আমাদের সেই আমাদের যে এলিমেন্টটি যেটি আমরা ফিক্সড পজিশন দিয়ে রাখছি সেটির কোনো অবস্থানের পরিবর্তন হবে না।
ঠিক আছে। তো ফিক্স পজিশন করতে হলে যখন আমরা ফিক্স পজিশনিং করব তখন সেই নির্দিষ্ট এলিমেন্টটির আমরা একটি যে সেকশন বা যেদিকে নিয়ে যেতে চাইবো সেটির অবস্থান নির্ধারণ করতে অবশ্যই টপ, রাইট, বটম, লেফট এই ধরনের মার্জিনগুলো আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এখানে এক্সাম্পল দেখুন যে আমাদের এখানে একটি রিড মোর বাটন লাগানো আছে। তো রিড মোর বাটনটি আমাদের একদম ব্রাউজারের ঠিক ডান পাশে চাপানো এবং আমাদের টপ থেকে নিচে এবং প্রায় 100 থেকে 200 পিক্সেল নিচের দিকে চাপানো আছে। তো এইভাবে করে আমরা ফিক্স পজিশনিংয়ের কাজগুলো করতে পারি। তো স্ট্যাটিক এবং ফিক্স পজিশনের ব্যাপারটি হচ্ছে এটি। এরপর আমাদের পজিশনিং আরও আছে, যেমন রিলেটিভ এবং অ্যাবসোলুট পজিশন। তো রিলেটিভ এবং অ্যাবসোলুট পজিশন এটি এটি হচ্ছে একটি আরেকটির পরিপূরক। এদের একটিকে ছাড়া আরেকটি কখনোই কাজ করে না। তো দুটি স্টিমেল এলিমেন্টকে ওভারল্যাপিং বা একটি অন্যটির উপর বা একটির সঙ্গে আরেকটির কম্বিনেশন তৈরি করতে হলে বা একটি ডিপের ভিতরে আরেকটি ডিপকে আমরা যদি ভিজিবল করতে চাই বা প্রায়োরিটি অনুযায়ী যদি উপরে বা নিচে বা ডানে বা বামে দেখাতে চাই, একটি ফিক্সড পজিশনে দেখাতে চাই, তাহলে আমাদেরকে এই অ্যাবসোলুট পজিশন এবং রিলেটিভ পজিশন এই দুটিকে ইউজ করতে হবে। তবে মাথায় রাখতে হবে যে আমরা একটি নির্দিষ্ট সেকশনের ভিতরে আরেকটি নির্দিষ্ট সেকশনকে অ্যাবসোলুটলি দেখাতে চাই একটা নির্দিষ্ট জায়গায়। তো এই ক্ষেত্রে আমরা অ্যাবসোলুট পজিশনটি ব্যবহার করে থাকবো। ঠিক আছে। তো একইভাবে যেমন আমরা ফিক্স পজিশনিং ইউজ করছি, ফিক্স পজিশনিং ক্ষেত্রে আমরা যেমন টপ, রাইট, বটম, লেফট এই প্রপার্টিগুলো ইউজ করছি, একইভাবে কিন্তু আমরা রিলেটিভ এবং অ্যাবসোলুট পজিশনের ক্ষেত্রেও ইউজ করবো। তো এখানে ব্যাপারটা হচ্ছে এমনটি যে আমরা একটি ইমেজের উপরে আমরা একটি টেক্সট বসাবো। তো ইমেজের উপর যখন আমরা একটি টেক্সট বসাবো তখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই একটি ইমেজ নিতে হবে। এই ইমেজটিকে বলতে হবে যে এই ইমেজটি হচ্ছে আমাদের এই ইমেজটি হচ্ছে আমাদের রিলেটিভ পজিশন এবং আমাদের যে টেক্সটটা ইমেজের উপর নিব এই টেক্সটটাকেই কিন্তু আমাদেরকে করতে হবে অ্যাবসোলুট পজিশনিং, কারণ আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটি আমাদের এই ইমেজের এই জায়গাতেই থাকবে। সো এই টেক্সটটিকে হতে হবে অ্যাবসোলুট পজিশনিং এবং টেক্সটটি যেন ইমেজের ভেতরেই থাকে সেই জন্য ইমেজটিকে রিলেটিভ করে দিতে হবে, রিলেশন তৈরি করে দিতে হবে। তো এই বিষয়টি হচ্ছে এইভাবে কাজ করে। তো সিএসএস পজিশনিংগুলো যদিও আমরা হয়তো অনেকেই অনেক কঠিন মনে করে, বাট আসলে সিএসএস পজিশনিং এত কঠিন কোনো বিষয় নয়। তো প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়টি দেখলে আরও বিস্তারিতভাবে ক্লিয়ার হতে পারবো বা আরও বিস্তর ক্লিয়ার হতে পারবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এবার সেই বিষয়টি সম্পর্কে জানি। আচ্ছা, তো আমাদের স্ট্যাটিক পজিশন বলতে যে কথাটি আমরা বলে আসছিলাম যে আমাদের কন্টেন্টে মানে আমরা যদি একটি কন্টেন্ট লিখি এখানে সেটি মূলত আসলে এখানে স্ট্যাটিক পজিশন হিসেবে কাজ করবে। স্ট্যাটিক পজিশনের আসলে স্পেশাল কোনো মিনিং নেই, ও জাস্ট স্থির অবস্থায় আমাদেরকে এখানে আউটপুটে রেজাল্ট দেখাবে। যেমন আমরা যদি এখানে পি টেক নেই এবং লিখি যে দিস ইজ এ প্যারাগ্রাফ, তো তাহলে আমাদের এখানে যে আউটপুটটি আসবে এটি মূলত এখানে স্ট্যাটিক, মানে এ যেখানেই থাকবে, যেখানেই ওকে যেভাবে রাখি না কেন সেটাই মূলত হচ্ছে স্ট্যাটিক পজিশন। তো এরপর হচ্ছে যে আমরা ফিক্সড পজিশনের ব্যাপারটি বলবো যে ফিক্সড পজিশনটি আসলে কী। তো ফিক্সড পজিশনটি বুঝতে হলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যদি এখানে এমনটি হয় যে আমি এই প্যারাগ্রাফটির একটি ক্লাস নেই এবং এই ক্লাসটিকে আমি নাম করি ফিক্স, মিনিংফুল নাম দিই, ফিক্সড এইভাবে নাম দিই, আর আমি এখানে যে রেফারেন্স দিই ফিক্সড এবং আমি এখানে বলি আমার অবশ্যই রিফ্রেশ এবং আমি ইনস্পেক্ট এলিমেন্টে যাই, তাহলে আমি ব্রাউজারের ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে আমি এটাকে স্টাইল করতে পারবো। তাহলে আমি এখানে দেখি যে পজিশন আমি এখানে বলতে হবে ফিক্সড। দেখুন ফিক্সড বলার সঙ্গে সঙ্গে কিন্তু এটি ফিক্স হয়ে গিয়েছে, তাই না? তো ফিক্স আমি কীভাবে করতে চাই, আমার দরকার আমি ঠিক এই পজিশনে, মানে এই পজিশনে এইখানে দেখাতে চাই এটিকে, তাহলে আমাকে ফিক্স করার সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে রাইট, আমাকে বলতে হবে যে রাইট হচ্ছে 20 পিক্সেল। দেখুন আমি কিন্তু অলরেডি রাইটে নিয়ে আসতে পারছি। তো 20 পিক্সেল না, আমি আর একটু বাড়িয়ে দিই, তাহলে আমার কিন্তু এখানে প্যারামিটারটি সমান 30 পিক্সেল থাকলো। তো এখন আমার রাইট যেহেতু আমি পেয়ে গেছি এখান থেকে, তাহলে আমাকে এখান থেকে বলতে হবে টপ, আমাকে বলতে হবে 100। আচ্ছা, তাহলে আমি এবার কমিয়ে নিই, এখন আমি কমিয়ে নিয়ে আমি এটি কিন্তু 60 পিক্সেলে নিতে পারলাম। তো আমি কিন্তু চাইলাম যে আমার এখানে ফিক্সড পজিশনে এই আমার লেখাগুলো থাকবে। ঠিক আছে, তো আমার এই ফিক্সড পজিশনে লেখাটি থাকবে, বাট কীভাবে বুঝবো যে আমার এটি ফিক্স, তাই না? আমাকে তো বুঝতে হবে যে এটি ফিক্সড পজিশনে আছে। তো এই জন্য আমাকে এই প্যারাগ্রাফটা এই অবস্থা থাকাতেই আমাকে এখানে নতুন আরেকটি প্যারাগ্রাফ ওপেন করতে হবে এবং আমি এখানে দিস ইজ এ ডেমো প্যারা
বা হজবরল যা খুশি আমি লিখলাম এখানে, এবং আমি এরপর এই প্যারাগ্রাফটিকে টোটালি ডুপ্লিকেট করে অনেকগুলো লাইন তৈরি করে ফেলবো, যাতে করে আমার এখানে পেজটির একটা লেন্থ তৈরি হয়। দেখুন আমার এখানে কিন্তু অনেক বড় একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন খেয়াল করুন, আমি যখন মাউস স্ক্রল করছি তখন কিন্তু আমার এই কন্টেন্টগুলোর পজিশনিং চেঞ্জ হচ্ছে, বাট এই যে ফিক্সড পজিশন এটি কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এখন এটি হচ্ছে ফিক্সড পজিশন। তো ফিক্সড পজিশনের ক্ষেত্রে আপনি পজিশন ফিক্সড দিবেন। আর যে রাইট, এখানে অনেকেই কনফিউশনে থাকে যে আসলে রাইট বলতে আবার কী। তো আপনি যখন কোনো পজিশনিং করবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে, রাইট যদি আপনি কখনো 0 বলেন তাহলে অবশ্যই লেফট প্রপার্টিটার ইউজ করতে পারবেন না সেখানে, কারণ আপনার রাইট বলার সঙ্গে সঙ্গে ও রাইট পাশে কোনো একটি ইফেক্ট এইখানে যা লিখবেন সেই ইফেক্টটি ধরে নিবে। আর যখন টপ দিবেন তখন অবশ্যই আপনি সেখানে বটম ইউজ করতে পারবেন না। সো যখন রাইট তখন লেফট নয়, তখন যখন টপ তখন বটম না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি চাচ্ছেন যে টপ থেকে 60 পিক্সেল দেখাবে, তাহলে টপ থেকে 60 পিক্সেল। আর আপনি চাচ্ছেন যে রাইট থেকে 30 পিক্সেল, সো রাইট থেকে 30 পিক্সেল সে লেফটে আছে। তো এটি মূলত খুব সহজ বিষয় যদি আপনি এটাকে খুব ইজিলি মেমোরাইজ করতে পারেন, ঠিক আছে। আর আমরা যেমন এখানে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এটার স্ট্যাটিক পজিশন। আচ্ছা, তো এবারে আমি আরেকটি পরিবর্তন দেখাবো, সেটি হচ্ছে যে এখানে আমি সেভ দিই আবারও। এটি হচ্ছে সিএসএস অ্যাবসোলুট এবং রিলেটিভ পজিশন, এই আর পজিশন লিখলাম এখানে। তো অ্যাবসোলুট এবং রিলেটিভ পজিশন যেভাবে কাজ করে সেটি হচ্ছে, আমার এতগুলো দরকার নেই এখানে, আমি খুব অল্প সংখ্যক এলিমেন্ট নিয়ে কাজ করব এখানে। আর আমার এখানে এই টোটাল ডিভটিকে আমি এখান থেকে একটি ডিভ নিব, ডিভ ডট ডিভ ক্লাস, মানে ক্লাসটির নামও হবে ডিভ। এবং আমি এখানে প্যারাগ্রাফগুলো রাখলাম। আর একই সাথে আমি এই ইয়েগুলোকে আমি একটি ক্লাসে নিব, সেটা হচ্ছে প্যারা ক্লাস নেব। সো প্যারাগ্রাফের মধ্যে প্যারা ডিভের মধ্যে আমি এগুলোকে এইভাবে করে পেস্ট করে দিলাম, এবং আমি আর এখানে জাস্ট কিন্তু মার্কআপটা আমি তৈরি করছি। এবং এই প্যারা ডিভের বাইরে আমি একটা এখানে ইমেজ নিব। সো আমি ইমেজটি নিয়ে আসি, আমি একটি ইমেজ এখানে নিলাম। তো ইমেজ আমি চাচ্ছি যে আমার এই HTML এ একটি ইমেজ আসবে, IMG। আমি এই ইমেজটি নিব হচ্ছে ইমেজেস স্ল্যাশ device.png। তো আপাতত এইভাবে আমি নিলাম এটাকে, এবং আমি এখানে বললাম যে আমার CSS অ্যাবসোলুট রিলেশন পজিশন, এই আর পজিশন। তাহলে কিন্তু আমার এখানে দেখুন, আমার কিন্তু এখানে প্যারাগ্রাফটি আছে এবং আমাদের এখানে কি ইমেজটিও আছে। সো আমি এটিকে অ্যাবসোলুটলি এবার ডিজাইন করব। সো ডিজাইন করতে হলে আমাকে যা করতে হবে, প্রথমে ডিভ প্যারা ইমেজ আমাকে নিতে হবে ডট ডিভ, এটি একটি সেকশন। তারপর ডট ডিভের ভিতরে আছে হচ্ছে IMG ইমেজ, আর ডিভের ভিতরে আছে হচ্ছে আমাদের ডট প্যারা নামের একটি ডিভ। সো আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, রিফ্রেশ করি আমি এবার, আমাকে এই ইমেজটি আমি চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফের মধ্যে থাকবে। সো আমার আগে ইমেজটিকে স্টাইল করি 100%, আচ্ছা 100% না, আমি করবো 100 পিক্সেল। আর আমি এখান থেকে নেব হচ্ছে 200 পিক্সেল। সো 200 পিক্সেল নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইমেজটি কিন্তু ছোটো হয়ে গেছে অনেকটা, তাই না? তো যেহেতু আমাদের ইমেজটি আমাদের ছোট হয়ে গিয়েছে, এবং আমরা চাচ্ছি যে আমরা ইমেজটিকে দেখাতে চাই ঠিক এই 3 নাম্বার পজিশন এইখান থেকে, মানে আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটি এই যে প্যারা ডিভটি আছে সেই ডিভের উপরে থাকবে অলওয়েজ, মানে আমাদের প্যারা ডিভের এই জায়গাটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ইমেজটিকে অবশ্যই করতে পজিশনিং হচ্ছে অ্যাবসোলুট বলতে হবে। পজিশনিং অ্যাবসোলুট বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমাদের কিন্তু এই পজিশনিং কিন্তু এখন আছে। তো আমাকে বলতে হবে আমি কোথায় যাই। পজিশনিং অ্যাবসোলুট হচ্ছে 0। তো 0 বলার সঙ্গে সঙ্গে কিন্তু একদম টপে উঠে গেছে, ঠিক আছে। সো টপে উঠলেই কাজ হবে না, আমাদেরকে বলতে হবে আমরা আসলে চাই যে প্যারা যে ডিভটি আছে, দেখুন টপে বলতে কোথায় আছে, এগুলো টপে বলতে একদম কিন্তু আমাদের প্যারা ডিভের বাইরে, ও কিন্তু প্যারা ডিভের বাইরে চলে গেছে, তাই না? তো প্যারা ডিভটি শুরু কিন্তু আমাদের এইখানে, বাট এও কিন্তু একদম উপরে চলে গেছে। সো আমরা প্যারাডিপকে একটু ধরি, আমরা প্যারাডিপকে মার্জিন টপ দিই, মার্জিন টপ আমরা দিয়ে হচ্ছে 100 পিক্সেল দিলাম। তো এবার দেখুন যে আমাদের প্যারাডিপের কিন্তু সে ইমেজটি কিন্তু প্যারাডিপের বাইরে চলে গেছে। সো যদি আমরা চাই যে আমরা
আমরা যদি চাই যে আমরা যে প্যারাডিভটি আছে সেই প্যারাডিভের মধ্যেই আমরা এটাকে পজিশনিং করব, তাহলে আমাদের আসলে কী করতে হতে পারে? সো অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এখানে অবশ্যই পজিশনিং আমরা এখানে যেটি করবো সেটা হচ্ছে এখানে একটু ছোট্ট ভুল আছে, আমি আপনাদেরকে জাস্ট ব্যাপারটি ক্লিয়ার করছি। তো ব্যাপারটি ভুল, যে ব্যাপারটি আসলে এখানে ভুল না, এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে। টেকনিক্যাল ইস্যুটা আপনাকে বুঝতে হবে যে আপনি চাচ্ছেন যে আপনার যে এলিমেন্টটি যেটিকে আপনি অ্যাবসলিউট পজিশন করতে চাচ্ছেন এইখানে। তো খেয়াল করুন আমাদের যে এখানে আমাদের প্যারাডিপটি আছে, এটির মার্জিন টপ কত? এটির মার্জিন টপ আছে 100 পিক্সেল, এবং ঠিক ইমিডিয়েট তার উপরের ডিপটি কিন্তু ডিপ, মানে এই ডিপটি কিন্তু আমাদের প্যারাগ্রাফ এবং ইমেজ থেকে কন্টেন্ট করছে, তাই না? তো এই ডিপের কিন্তু নিজস্ব কোনো স্টাইল নেই। যখন আমরা প্যারাডিপকে মার্জিন টপ 100 পিক্সেল দিলাম, তখন কিন্তু সেই ডিপটিও কিন্তু 100 পিক্সেল টপ থেকে নিচের দিকে চলে আসছে। তো তখনই আমরা কিন্তু এখানে একটু তখনই কিন্তু আমাদেরকে টেকনিক্যাল ইস্যুটা ধরতে হবে যে আমার প্যারাডিপটি যদি 100 পিক্সেল টপ মার্জিন টপ 100 পিক্সেল উপরে আছে, সো মার্জিন টপ 100 পিক্সেল আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে প্যারাডিভের সঙ্গে আমাদের ইমেজটিকে কম্বাইন করতে হবে, প্যারাডিভের ঠিক এইখানে নিয়ে আসতে হবে, তখন কিন্তু আমাদেরকে এই যে এই ডিভের মধ্যে আমাদেরকে যেতে হবে, এই ডিভি, কারণ আমরা ডিভের আমাদের ইমেজটিকে যেহেতু আমরা অ্যাবসলিউট পজিশন করছি, অ্যাবসলিউট পজিশনিং করার কারণে আমাদের কিন্তু আমাদের এই ইমেজটি কিন্তু ডিভেরও বাইরে চলে গেছে। সো ডিভের ভিতরে নিয়ে আসতে হবে একে। সো মাথায় রাখতে হবে আমরা যেন আমাদের ডিভ যেটি আছে সেই ডিভটি আমরা যেহেতু প্যারাডিভটিকে রিলেটিভ করছি, আমাদের অবশ্যই এই ডিভটিকে কী করতে হবে? পজিশনিং রিলেটিভ করে দিতে হবে এবং বলতে হবে, এবার আপনাকে এখানে বলতে হবে যে আমাদের যে টপ ইমেজটিকে বলতে হবে আমার টপ থেকে আমি টপ থেকে যাচ্ছি হচ্ছে 100 পিক্সেল। এবার দেখুন আমাদের কিন্তু ইমেজটি কিন্তু টপ থেকে 100 পিক্সেল, এবং যদি আমি চাই যে রাইট থেকে 100 পিক্সেল, তাহলে কিন্তু ঠিক রাইট থেকে 100 পিক্সেল হবে। এখন আপনি কোনোভাবে চাইলেই কিন্তু এই প্যারাডিপটিকে বাইরে বের করতে পারবেন না, কারণ আপনি এটাকে অ্যাবসলিউট পজিশনিং করছেন, এবং অ্যাবসলিউট পজিশনিংয়ের ক্ষেত্রে যদি আপনি যে মাইনাস এখানে কখনো মাইনাস দিয়ে দেন, যে আমি চাচ্ছি যে এখানে মাইনাস দিব, মাইনাস, তাহলে কিন্তু এটি উপরের দিকে চলে যাবে। সো পজিশনিং যেমন আমরা পজিটিভ ভ্যালু দিয়েও পজিশনিং করতে পারি, একইভাবে কিন্তু আমরা নেগেটিভ ভ্যালু দিয়ে পজিশনিং করতে পারি। ডিপেন্ড করবে আসলে মার্কআপের উপর বা আপনার এক্সপেকটেশনের উপর। আপনার এক্সপেকটেশন যেমনটি হবে তেমনটি পজিশনিং করতে হবে। তো এখানে আরেকটি বিষয় মাথায় বলে রাখি, সেটা হচ্ছে টপ ভ্যালু যদি ইউজ করেন পজিশনিং অ্যাবসলিউট বা ফিক্সের সঙ্গে, সেই ক্ষেত্রে বটম ভ্যালু ইউজ করতে পারবেন না, ইউজ করা উচিত না, কারণ সেই ক্ষেত্রে বটম ভ্যালু কাজ করবে না বা যে কোনো একটি কাজ করবে। আর যখন আপনি রাইট ভ্যালু ইউজ করবেন তখন লেফট ভ্যালু ইউজ করবেন না, কারণ তখন দুটির মধ্যে কনফ্লিক্ট হলে হয়তো যে কোনো একটি কাজ করতে পারে বা আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে আপনি তখন নাও পেতে পারেন। সো এখানে আমরা কী করবো? লেফট দিব, লেফট 100 পিক্সেল, বা আমি যখন যদি চাই যে আমি আরও কমাবো তাহলে আমি আরও কমাই দিতে পারি। সো এভাবে করে মূলত আমরা এই স্টাইলগুলো বা পজিশনিংগুলো করতে পারি। তো পজিশনিং আসলে খুব কঠিন কিছু না। পজিশনিংগুলো আমরা যদি করতে চাই, জাস্ট আমাদের বুঝতে হবে যে আমরা কীভাবে পজিশনিং করতে চাই। আসলে পজিশনিং হচ্ছে জাস্ট আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমরা এই কাজটি এইভাবে করতে চাচ্ছি। যদি আপনি মনে করেন যে আপনার কাজটি আপনি ভালো করে জানেন যে আপনি কী করতে চাচ্ছেন, বা আপনার এলিমেন্টটি কোথায়, আপনার এলিমেন্টের স্টাইলটি কোথায় পরিবর্তন করা দরকার, বা আপনার এলিমেন্টটির অবস্থান কোথায় পরিবর্তন বা কোথায় নিয়ে যাওয়া দরকার, আপনি যদি এই বিষয়টি সম্পর্কে ডিটারমিনেট হন, যদি ক্লিয়ার জেনে থাকেন যে না আমার এলিমেন্টটিকে আমি যেভাবে বা যেখানে নিয়ে যেতে চাই আমি সেই বিষয়টি সম্পর্কে টোটালি জানি, বা আমার স্পেসিফিক লোকেশনটি আমি জানি, তাহলে সেই ক্ষেত্রে আপনি পজিশনিং অ্যাবসোলুট বা পজিশনিং রিলেটিভ প্রপার্টিজ এর সাপোর্ট নিয়ে আপনি এই পুরো বিষয়টিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো আশা করি পজিশনিং নিয়ে আপনাদের বা সিএসএস ডিসপ্লে নিয়ে আপনাদের যত ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো আপনারা ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছেন। তারপর যদি আরও কোনো প্রবলেম থাকে আপনাদের, সেই প্রবলেমগুলো নিয়ে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন। অবশ্যই আপনারা খুব দ্রুতই এই সলিউশনগুলো, মানে রিসোর্স বা রেফারেন্স লিঙ্ক সহ এই সলিউশনগুলো আমি আপনাদেরকে প্রেজেন্ট করব। সো আজকের এই ক্লাসটি আপনারা ভালো করে রপ্ত করুন, কারণ সিএসএস পজিশনিং অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার, এবং পজিশনিং করে আমরা অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ইফেক্ট তৈরি করতে পারি, যেগুলো হয়তো আপনারা নিজেরাও প্র্যাকটিস করলে আপনারা নিজেরা এই বিষয়গুলো নিয়ে কাজ করে আরও অ্যাডভান্স ইফেক্ট বা অ্যাডভান্স লেআউট আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।